বাংলাদেশিদের ডেরায় পৌঁছলো সিএন এবং সেখানে পৌঁছে ভয়াবহ অভিজ্ঞতা। রাখবো সেই খবর আপনাদের সামনে। নিউ টাউনে বাংলাদেশিরা পগার পার, এসআইআর আবহে খালি হচ্ছে বাংলাদেশি বস্তি। বাংলাদেশিরা ইতিমধ্যেই ছাড়তে শুরু করেছে ঘর। বহু ঘর ফাঁকা। নিউ টাউনের ইকো পার্ক সংলগ্ন বস্তিতে ফাঁকা ঘরগুলিতে আগে থাকতেন বাংলাদেশিরা। এসআইআর ঘোষণার পর থেকেই তারা ফিরে যেতে শুরু করেন, এমনটাই জানাচ্ছেন বস্তির বাসিন্দারা। যে ছবি আপনাদের দেখাচ্ছি, আপনাদের সামনে যে ছবি এক্সক্লুসিভলি আমরা সিএন এর পর্দায় রাখছি, নিউ টাউনের এই জায়গায় ইকো পার্ক সংলগ্ন এলাকায় এসআইআর আবহে খালি হচ্ছে বাংলাদেশি বস্তি এবং সেখানকার স্থানীয় বাসিন্দা তারা দাবি করছেন যে এখানে বাংলাদেশিরাই থাকতেন। বহু ঘর ফাঁকা নিউ টাউনের ইকো পার্ক সংলগ্ন বস্তিতে এবং লাগাতার যে ছবি আপনাদেরকে দেখিয়ে চলেছি তাতে এসআইআর ঘোষণা হবার পর থেকেই, তার প্রক্রিয়া শুরু হবার পর থেকে কিন্তু ইতিমধ্যে বহু জায়গায় বাংলাদেশিরা ছাড়তে শুরু করেছে ঘর। ওখানকার স্থানীয়রা কি বলছেন আমরা একবার শুনবো। নাকি ছিল বাংলাদেশের লোক চলে গেছে। আচ্ছা, কার কাছ দিয়ে ভাড়া নিয়েছেন? এই সামনে নাম মনে নেই, আমাদের কোম্পানি থেকে ভাড়া করে দিয়েছে ঠিকাদার। আচ্ছা, তোমরা এই সামনে দোকান আছে একটা বড় দোকান, মুদিখানা, ওই দোকানওয়ালা বাড়িটা মালিক, ঘর মালিক। আচ্ছা, হ্যাঁ, অনেক লোকজন চলে গেছে, কেননা কিছুটা হয়তো থাকলেও থাকতে পারে, জানি না আমরা সঠিক, কিন্তু এখানে যা দেখছি তো সব তো এখন ঘটপট সব বন্ধ। কবে থেকে চলে যাওয়া শুরু করেছে? আজকে ধরুন 2-3 মাস। এই 15-16 ঘর থাকতো। তারা কোথায়? সব বাংলাদেশে পালিয়ে গেছে। কখন পালিয়েছে? আজ কেউ হয়তো মাস দেড়ে গেছে, কেউ হয়তো 20-22 দিন গেছে। আচ্ছা, আর কেউ হয়তো তোমার কি হলে মাস 3 আগে চলে গেছে। আচ্ছা, তারা কতদিন ধরে থাকছিল বাংলাদেশ থেকে এসে? কেউ 6 বছর, কেউ 5 বছর, কেউ 3 বছর, কেউ হয়তো 1.5 বছর। আচ্ছা, সব জিনিসপত্র রেখেই চলে গেছে? হ্যাঁ, কেউ জিনিসপত্র কেউ বিক্রি করে দিয়েছে, কেউ তোমার রেখে চলে গেছে এরকম। আচ্ছা, এই মুহূর্তে যাদের বক্তব্য তারা এদেশীয়, তারা সেখানকার বাসিন্দা এবং তারা স্পষ্ট দাবি করছেন যে এখানে বাংলাদেশিদের বাস, বাংলাদেশি লোকেরা এই বস্তিতে এসে বাস করছে এবং সেই খবর সরাসরি ভাবে আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এবং সেখানে গিয়ে আমরা যাদের সঙ্গে কথা বলেছি, সিএন এর রেশমি যাদের সঙ্গে কথা বলেছে আমাদের প্রতিনিধি, তারা পরিষ্কার জানাচ্ছেন যে তারা এদেশীয়, তারা ভারতীয় এবং তারা দাবি করছে যে এখানে বাংলাদেশিদের বাস। এবং খবর করতে গিয়ে রীতিমতো হুমকির মুখে পড়তে হলো সিএন এর প্রতিনিধি রেশমি দাস এবং সমীরণ হাওলাদারকে। এলাকায় খবর করলে বিপদ হয়ে যাবে, হুমকি দিচ্ছেন তারা বাংলাদেশিরা। সেই ছবি আমরা দেখব, সেই ছবি সিএন এর পর্দায় আপনারা দেখছেন এই মুহূর্তে, সেই ছবি রাখবো আপনাদের সামনে। এইখানে বাংলাদেশিরা প্রশ্ন করছে যে এসআইআর কেন হবে এবং সেখানে গিয়ে রীতিমতো হুমকির মুখে পড়তে হয় আমাদের মহিলা সাংবাদিককে। আমরা তো এখানকারই বাসিন্দা। আমি কি আপনার কাছে প্রুফ চাইনি? আপনি কেন আপনি লাট হয়ে গেছেন নাকি? আপনি আপনার কাছে তো আমি প্রুফ চাইনি, আপনি আমার কাছে আইডেন্টি কার্ড কেন চাইছেন? আপনার কাছে তো আমি আইডেন্টি কার্ড চাইনি, আমার এখতিয়ার নয় আইডেন্টি কার্ড চাওয়ার, আমি চাবো না। কিন্তু আপনি কেন বলছেন? কোন ক্যামেরা ঘুরাতে বলছি আমি, ক্যামেরা ঘুরিয়ে দিন ক্যামেরা। আপনি শোনো না, একটা কথা বলবো। কেরালাতে যেরকম 60,000 পরিবারকে যেরকম যারা খেতে পায় না, তুমি সুন্দরবনের দিকে চলে আমাদের কি আছে, এখানে মুখ দিয়ে অন্য ভাষা বেরিয়ে যাবে। আমার আবার কি ক্যামেরাটা ঢোকাও। আরে ক্যামেরা কি এদিকে রয়েছে? প্রবলেম কোথায় আছে? বন্ধ তো ক্যামেরা। ভিতরে ঢোকাও, ক্যামেরা ভিতরে ঢোকাও, ভিতরে ঢোকাও না, ক্যামেরাটা চালু ভাঙবে। হ্যাঁ, ঢোকাও, ভিতরে রাখো ক্যামেরাটা, ভিতরে রাখো, ঢোকাও ক্যামেরা, এইভাবে রাখো কাট করে। ঠিক আছে, প্লিজ আপনি ক্যামেরা ভিতরে করবেন। আমি তো বলছি আর আসবেন না।
সরকার বিজেপির সঙ্গে মিল আছে। তাদের কেন আপনি যাচ্ছেন না, অমিত শাহের কাছে যাচ্ছেন না কেন, না ভোট কমিশনের কাছে যাচ্ছেন না কেন, কেন এসআরআই হবে, কেন যাবে? বাংলাদেশে তো সবাই দেশে, আমরা তো বাংলাদেশে। আপনারা দেখতে পাচ্ছিলেন, এই মুহূর্তে দেখতে পাচ্ছিলেন রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে আমাদের মহিলা সাংবাদিককে। সিএনএর মহিলা সাংবাদিক তিনি যখন সেখানে যান, সেখানে যখন গিয়ে তাদের বাংলাদেশিদের যখন প্রশ্ন করা হয়, তখন উল্টে তারা প্রশ্ন করে যে আই কার্ড দেখানোর কথা বলে। এত বড় এদের ঔদ্ধত্য, এত বড় অডাসিটি, অন্য দেশ থেকে অবৈধভাবে এসে এই দেশে থেকে এই দেশের বাসিন্দাদের, এই দেশের মানুষকে, সাংবাদিককে প্রশ্ন করে তারা, এবং তারা রীতিমতো হুমকি দিচ্ছে। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, কি বলছেন আমরা শুনবো, আমরা আরো একবার শুনবো তারা কি বলছেন, এবং এক এক করে আমরা দেখব যে কারা ঠিক এই হুমকি দিচ্ছেন। আপনারা বলতে পারছেন এই প্রথম অভিযুক্ত যে হুমকি দিচ্ছে, নিজেকে বাংলাদেশি বলে দাবি করছে এই ব্যক্তি, পরিষ্কার দাবি করছে সে বাংলাদেশি, অথচ এত বড় ঔদ্ধত্য তাদের। বাসিন্দারা তাদের প্রশ্ন করলে তারা বলছে এসআইআর কেন হবে। হ্যাঁ, তাদের কেন আপনি যাচ্ছেন না, অমিত শাহের কাছে যাচ্ছেন না কেন, না ভোট কমিশনের কাছে যাচ্ছেন না কেন, কেন এসআরআই হবে, কেন যাবে? বাংলাদেশে তো সবাই দেশে, আমরা তো বাংলাদেশে। আপনারা কি বাংলাদেশি না? আপনারা এই দেশি? আমরা তো এখানকারই বাসিন্দা। আপনার প্রুফ, আমি কি আপনার কাছে প্রুফ চাই? আপনি কেন সামনে বলে আপনি লাট হয়ে গেছেন নাকি? আপনি আপনার কাছে তো আমি প্রুফ চাইনি, আপনি আমার কাছে আইডেন্টি কার্ড কেন চাইছেন? আপনার কাছে তো আমি আইডেন্টি কার্ড চাইনি, আমার এখতিয়ার নয় আইডেন্টি কার্ড। আমরা আরো একজনকে দেখাবো। এই হচ্ছে প্রথম যে হুমকি দিয়েছে, নিজেকে বাংলাদেশি বলে দাবি করছে সেখানে দাঁড়িয়ে, এবং দ্বিতীয় আরেকজনকে আমরা দেখাবো। আপনারা দেখুন, সেই দ্বিতীয় লোক যে এসআইআর কেন হবে সেই প্রশ্ন তুলছে, এবং এই সেই ব্যক্তি জোর করে ক্যামেরা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। সংবাদ মাধ্যমের উপর রীতিমতো হুমকি চলছে সেখানে। বাংলাদেশি তারা, এখানে তারা এসে রয়েছে, ঠিক কি হুমকি দিচ্ছে আপনারা আবার শুনুন। পরিবারকে কিন্তু আপনি কেন করছেন? ক্যামেরা ঘুরাতে বলছি আমি, ক্যামেরা ঘুরিয়ে দিন ক্যামেরা আপনি। শোনো না, একটা কথা বলবো। কেরালাতে যেরকম 60,000 পরিবারকে যেরকম যারা খেতে পায় না, তুমি সুন্দরবনের দিকে আমাদের কি আছে, একটু মুখ দিয়ে অন্য ভাষা বেরিয়ে যাবে, আমার আবার কি ক্যামেরাটা ঢোকাও। আরে ক্যামেরা কি এদিকে রয়েছে? আপনারা ভাবতে পারছেন, বলছে যে মুখ দিয়ে অন্য ভাষা বেরিয়ে যাবে, ক্যামেরাটা ভেতরে ঢোকান। সংবাদ মাধ্যমকে আমাদের মহিলা প্রতিনিধি, তাকে রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে, থ্রেট করা হচ্ছে, বলা হচ্ছে ক্যামেরা ভেতরে ঢোকান, ওখানে খবর করা যাবে না। আরো একজনের ছবি আমরা সামনে রাখবো, আরো একজন আছেন যিনি হুমকি দিয়েছেন। আপনারা দেখুন, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টিভির পর্দায়, এলাকায় ঢুকলে বিপদ হয়ে যাবে। কোন বিপদের কথা বলছেন তারা, আমরা শুনবো, কি বলছেন শুনবো। প্রবলেম কোথায় আছে? বন্ধ তো ক্যামেরা। ভিতরে ঢোকাও, ক্যামেরা ভিতরে ঢোকাও, ভিতরে ঢোকাও না, ক্যামেরাটা চালু ভাঙবে ভাঙবে। হ্যাঁ ঢোকাও, ভিতরে রাখো ক্যামেরাটা, ভিতরে রাখো, ঢোকাও ক্যামেরা, এইভাবে রাখো কাট করে। ঠিক আছে, প্লিজ আপনি ক্যামেরাটা ভিতরে করবেন। আমি তো বলছি আর আসবেন না সরকার বিজেপির সঙ্গে। আমরা সরাসরি রেশমির কাছে যাব। রেশমি আমাদের প্রতিনিধি, যে সেখানে গিয়ে হুমকির মুখে পড়েছিল। সরাসরি রেশমি রয়েছে। রেশমি, ভয়াবহ ছবি দেখলাম, যেখানে তুমি গিয়েছিলে সেখানে রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে, থ্রেট দেওয়া হচ্ছে, ক্যামেরা ভেতরে ঢুকিয়ে দেয়া, এবং বলা হচ্ছে যে এই এলাকায় এলে বিপদ হয়ে যাবে। এত বড় হুমকি, এবং নিজেরা তারা স্বীকার করছে তারা বাংলাদেশি। একদম, দেখো আমরা আজকে সকালবেলা ইকো পার্কের 6 নম্বর গেট সংলগ্ন ঘুনি এলাকায় পৌঁছই, এবং সেখানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলি। সেখানকার কিছু মানুষ মুখ খোলেন ক্যামেরার সামনে, এবং কিছু মানুষ ক্যামেরার সামনে মুখ খুলতে ভয় পান। তারা বলেন সেখানকার অন্যান্য কিছু বাসিন্দা রয়েছে, তারা দুপুর চড়াও হতে পারে ক্যামেরার সামনে মুখ খুললে, এবং তারাই আমাদের সেই ঘর দেখিয়ে দেয় যেই ঘরে বাংলাদেশিরা থাকতেন, এবং এসআইআর ঘোষণা হওয়ার পর সেই বাংলাদেশিরা সেই ঘর ছাড়তে শুরু করেছেন, এবং সেই ঘরে আমরা যাই কোন ঘরগুলি বাংলাদেশিরা ছেড়ে চলে গিয়েছেন, এবং আমরা সেখানে
সেখানের খবর সংগ্রহ করি। তারপরেই চড়াও হয় সেখানকার কিছু বাসিন্দা এবং যাদের মধ্যে কয়েকজন নিজেদের বাংলাদেশি বলে দাবি করেন এবং তারা বলেন তারা বাংলাদেশে কে কী করবে তারা দেখে নেবেন এবং তারা আমাকে প্রশ্ন করেন যে আমি কি ভারতীয় না বাংলাদেশি। সেক্ষেত্রে আমি বলি আমি ভারতীয়। তারা বলেন আপনিও বাংলাদেশ থেকে এসেছেন, অর্থাৎ আমাকে তারা বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করে এবং আমার ভারতীয় নাগরিকত্বের পরিচয়পত্র দেখতে চায়। কিন্তু সেই সময় আমরা তাকে বলি যে আমি যেহেতু আপনাদের পরিচয়পত্র দেখতে চাইনি, সেক্ষেত্রে আপনারও কোনো এখতিয়ার নেই আমার পরিচয়পত্র দেখতে চাওয়া। তারপরে তারা বলেন এখান থেকে চলে যাও, নাহলে তোমার কপালে দুঃখ আছে এবং তোমার বিপদ হবে। পরের দিন যদি এই এলাকায় তোমাকে আবার দেখতে পারে তোমার কপালে বিপদ আছে। একজন বয়স্ক প্রায় 60 ব্যক্তি আমাকে এইভাবে হুমকি দিতে থাকেন। তারপর আমার চিত্র সাংবাদিক সমীরনের ফোন কেড়ে নেওয়া হয় এবং ফোন কেড়ে নিয়ে তারা ফোনে দেখতে থাকেন আমরা কিছু রেকর্ড করেছি কিনা। পাশাপাশি আমাদের যেই ক্যামেরা সেই ক্যামেরা তারা বন্ধ করে দেন এবং বলে ক্যামেরা ঢুকিয়ে নাও, নয়তো বুক থেকে বাজে ভাষা বেরিয়ে যাবে। পাশাপাশি আমাদেরকে অকথ্য ভাষায় কিছু কথাও বলা হয় এবং এখানে সাধারণ মানুষ, এখানকার কিছু সাধারণ মানুষ পরে তাদেরও প্রশ্ন যে যদি তারা কোনো দোষ না করে থাকেন, অর্থাৎ যেই ব্যক্তিরা আমাদের উপর আক্রমণ করেন হুমকি দেন তারা যদি সৎ হয়ে থাকেন তাহলে ক্যামেরা বন্ধ করার কথা বলবেন কেন? ক্যামেরার সামনে কেন তারা কোনো কথা বলতে নারাজ? কিসের তাদের ভয়? কোন ভয়ে তারা ক্যামেরার সামনে মুখ খুলছেন না? এবং ক্যামেরা বন্ধ করে রিপোর্টারকে হুমকি দিচ্ছেন, চিত্র সাংবাদিককে হুমকি দিচ্ছেন, ক্যামেরা বন্ধ করে গাড়িতে ঢুকিয়ে দিতে বলছেন। অর্থাৎ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কি বিপন্ন? প্রশ্ন উঠছে, কারণ ক্যামেরা তারা বন্ধ করে দিচ্ছেন। ক্যামেরা বন্ধ করে চিত্র সাংবাদিকের ফোন কেড়ে নেওয়া হচ্ছে, চিত্র সাংবাদিক এবং আমাকে অকথ্য ভাষায় কথা বলা হচ্ছে। পাশাপাশি আমার চিত্র সাংবাদিকের কাছে গিয়ে তারা কানের সামনে গিয়ে বলেন ক্যামেরাটা কি বন্ধ করবেন না মেশিন বার করব। অর্থাৎ তাদের এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে বলছে যে ক্যামেরা বন্ধ করুন, নাহলে মেশিন বার করব। পাশাপাশি আমাকে বলা হচ্ছে যে আপনারা এই এলাকা ছেড়ে চলে যান, নয়তো কিন্তু আপনার কপালে দুঃখ আছে, আপনার কপালে বিপদ আছে। সুতরাং ভাবা যাচ্ছে না যে সেখানে রীতিমতো সাংবাদিকদের থ্রেট দেওয়া হচ্ছে মেশিন বার করানো, তাই আবার বাংলাদেশিরা। নিউজরুম থেকে আমাদের সঙ্গে রেশমি, তুমি সঙ্গে থাকো। নিউজরুম থেকে এই মুহূর্তে আমাদের এক্সিকিউটিভ এডিটর ইলমাস রয়েছেন আমাদের সঙ্গে। ইলমাস, যে ভয়ঙ্কর পরিস্থিতি আমরা রাজ্যে দেখছি তাতে রীতিমতো শিউরে ওঠার মতো পরিস্থিতি দেখছি এবং বাংলাদেশি হয়ে অন্য দেশ থেকে এদেশে এসে এদেশের খেয়ে পড়ে রীতিমতো সাংবাদিকদের উপর তারা থ্রেট দিচ্ছেন বাংলাদেশি বলে স্বীকার করে। তারপরে এই ধরনের থ্রেট এসআইআর কেন হবে? এখানে খবর করতে এলে মেশিন বার করবেন থ্রেট দিচ্ছে। এত অডাসিটি, এত উদ্ধত্ত কি থেকে আসছে? কার মাথার উপরে হাত রয়েছে? দেখো, একেবারে এই প্রশ্নের উত্তরই আমরা খোঁজার চেষ্টা করছি যে কার হাত রয়েছে এদের মাথায়। কারণ এখানে যাদের ছবি দেখানো হচ্ছে, যে 3 জন অভিযুক্তর ছবি দেখানো হচ্ছে, তাদের মধ্যেই একজন প্রথমে বলেন যে তারা বাংলাদেশি, একেবারে অন ক্যামেরা স্বীকার করে নেন। তারপর বারবার আমাদের চিত্র সাংবাদিকদের বলতে থাকেন যে ক্যামেরা বন্ধ করে দাও, ক্যামেরা ঢুকিয়ে দাও, ক্যামেরা না ঢোকালে কিন্তু বিপদ হবে। এবং তারপর সরাসরি একজন মহিলা সাংবাদিককে হুমকি দেওয়া হচ্ছে এই এলাকায় আসবেন না। আমরা প্রশ্ন করতে চাই, এই এলাকা কি ভারতের সার্বভৌমত্বের মধ্যে পড়ে না? এই এলাকায় কি ভারতের আইনের শাসন নেই? এই এলাকায় কি সংবিধান নেই? এখানে গিয়ে ভারতীয়রা সেফ নয়? কারণ যিনি হুমকি দিচ্ছেন তিনি স্বঘোষিতভাবে নিজের মুখে বলছেন তিনি একজন বাংলাদেশি। এই প্রশ্ন আমরা তুলছি আজকে যে একজন, যদি তার কথাই আমরা মান্যতা দিই, যিনি নিজেকে বাংলাদেশি বলে স্বীকৃতি দিচ্ছেন, তাহলে একজন বাংলাদেশি অবৈধ নাগরিক ভারতীয় সংবাদ মাধ্যমকে এ হেন হুমকি কিভাবে দিতে পারে? এই প্রশ্নই আমরা সকাল থেকে তুলছি। কিন্তু যে জিনিস একেবারে চোখের সামনে দেখতে পাচ্ছি তাতে একটা জিনিস প্রমাণিত, ভীমরুলের চাকে ঢিল পড়েছে এবং এসআইআর শুরু হওয়ার পর এক এক করে তথাকথিত অবৈধ নাগরিকরা তারা এখান থেকে পালাচ্ছে। স্থানীয় বাসিন্দারা তারাই বক্তব্য রাখছে, তারা বলছে এতদিন ছিল, হঠাৎ করে নেই, হঠাৎ করে সব কিছু ছেড়ে পালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, আজকে যদি বিএসএফ এর অফিসিয়াল স্টেটমেন্ট দেখি, 1720 জনকে ইতিমধ্যে বাংলা থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা আমাদের স্টেটমেন্ট নয়, এটা অফিসিয়ালি বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর অফিসিয়াল স্টেটমেন্ট। 1720 জনকে ইতিমধ্যেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তার মানে বাংলাদেশি ছিল, তার মানে বাংলাদেশিরা খালি হচ্ছে, এসআইআর এর পর তারা পালাচ্ছে। বিএসএফ বলছে 1720 জনকে অলরেডি ওপারে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে বোঝো এর মধ্যে কোনো ভুল নেই, এই প্রশ্নগুলো করার মধ্যেও কোনো ভুল নেই।
যখন কোনো মানুষ নিজেকে বাংলাদেশি হিসেবে স্বীকৃতি দিচ্ছে অন ক্যামেরা এবং তারপর সংবাদ মাধ্যমকে হুমকি দেয়, তখন বুঝতে হবে ডাল মে জরুর কুছ কালা হ্যায়। একেবারে ইলমাস, এই প্রশ্নের উত্তরই আমরা খুঁজছি এবং এই প্রশ্নের উত্তর আমাদের চাই। তুমি সঙ্গে থাকো ইলমাস। সিএনকে এত কেন ভয়? এলাকার মানুষই বলছেন বাংলাদেশিরা থাকতে বস্তিতে এসআইআর ঘোষণার পর থেকে তারা ফিরে যেতে শুরু করেছেন। কি লুকোতে চাইছেন তারা? নিজেদের বাংলাদেশি পরিচয় দিচ্ছেন তারা। তাহলে কি সত্যিই তারা অনুপ্রবেশকারী? তাই সিএনকে কি হুমকি দেওয়া, জোর করে বন্ধ করে দেওয়া হচ্ছে ক্যামেরা? সেই প্রশ্ন আমাদের থাকবে। যে খবরে আমরা নজর রেখেছিলাম আজকের এই বিভৎস পরিস্থিতি, যেখানে সিএনকে দেখে ভয়। আমরা যে প্রশ্ন তুলছিলাম, কেন সিএনকে দেখে এত ভয়? ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল। সিএনকে এত ভয় কেন? সংবাদ মাধ্যম যখন সেখানে গিয়ে দাঁড়ালো, এলাকার মানুষ যখন বলছেন বাংলাদেশিরা থাকতেন সেই বস্তিতে এসআইআর ঘোষণা করার পর থেকে তারা ফিরে যেতে শুরু করেন, এবং সেই বাংলাদেশি বস্তিতে গিয়ে যখন আমাদের প্রতিনিধি পৌঁছয় তখন তাকে হেন হুমকির মুখে পড়তে হয়। আমি আবারও ইলমাসের কাছে আসবো। ইলমাস আমাদের সঙ্গে রয়েছে নিউজরুম থেকে। ইলমাস, আমরা যে হুমকিগুলো শুনলাম, তিনজনের মুখ থেকে আমরা এই হুমকি শুনলাম, এবং অত্যন্ত ভয় ধরানো একটি বিষয় যেটা বলা হচ্ছে আমাদের মহিলা সাংবাদিক রেশমিকে, যে এই এলাকায় এলে পরের বার থেকে ভালো হবে না। কিসের হুমকি দিচ্ছেন তারা? কোন ভালো না হওয়ার কথা বলছেন? কোন বিপদের কথা বলছেন তারা? দেখো, এই প্রশ্নটা আমরাও করছি যে হঠাৎ করে ক্যালকাটা নিউজকে কিংবা কোনো সংবাদ মাধ্যমকে, কোনো ভারতীয় সংবাদ মাধ্যমকে এত ভয় কেন? বিএসএফ তথ্য দিচ্ছে 1720 জন ইতিমধ্যেই বর্ডার থেকে বাংলাদেশে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। হাকিমপুর যদি সীমান্তের দিকে দেখি আমি একবার আমার সহকর্মীদের বলবো হাকিমপুর সীমান্তর ছবিটাও পাশাপাশি চালাতে। হাকিমপুর সীমান্ত কিন্তু একেবারে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে বাংলাদেশিরা রয়েছে, তারা এক্সফিল্ট্রেশন করছে। এটাকে এক্সফিল্ট্রেশন বলা হয়, এক্সুডস বলা হয়। এই এক্সফিল্ট্রেশন হচ্ছে হাকিমপুর সীমান্ত, তার জলজ্জান্ত প্রমাণ। এবং তার মানে এরা এখানে কোথাও ছিল। কোথায় ছিল? কেউ ছিল বসিরহাটে, কেউ ছিল বারাসাতে, কেউ ছিল বেলঘড়িয়ায়, কেউ ছিল বিরাটিতে, কেউ ছিল নিউ টাউনে, কেউ ছিল ইকো পার্কে, কেউ ছিল সল্টলেকে। রোকেয়া বিবির বক্তব্য আমরা বারবার শুনিয়েছি আপনাদের। কিভাবে রোকেয়া বিবি বলছেন তিনি এখানে 10 বছর থেকে জাল ভোটার কার্ড নিয়ে পর দুবার নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন, অর্থাৎ খুব সহজ ভোট দিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। রোকেয়া বিবি বলছেন, যিনি নিজেই স্বীকার করছেন সাতক্ষীরার বাসিন্দা বাংলাদেশের। আমরা নাদিয়ার বক্তব্য শুনেছিলাম, মাত্র 3000 টাকায় নাদিয়া ওপার থেকে এপারে এসেছিল এবং সমস্ত বৈধ কাগজপত্র নিয়ে নাদিয়া এখানকার বাসিন্দা হয়ে গিয়েছিল। এই এক্সুডাস, এই ইনফিল্ট্রেশন নতুন নয়। আসামে হয়, মণিপুরে হয়, বাংলাতেও হয়। প্রশ্ন হচ্ছে এই বাংলায়, খাস কলকাতায় ভারতীয় সংবাদ মাধ্যম রিপোর্ট করতে গেলে তথাকথিত কোট আনকোট, বলছি আমাদের কথা নয়, সেই মানুষগুলোরই কথা যারা হুমকি দিচ্ছেন, তারাই বলছেন তারা বাংলাদেশি এবং তারা ভারতীয় সংবাদ মাধ্যমের ওপর তেড়ে আসছেন। এত ভয় কিসের? বাংলার সীমান্তে যদি আমরা দেখি, ভারতের সীমান্ত যদি আমরা দেখি, হাকিমপুর যদি দেখি, কাতারে কাতারে মানুষ এক্সফিল্ট্রেশনের জন্য অপেক্ষা করছেন। এত ভয় কিসের? সিএনকে এত ভয় কিসের? যারা আজকে বলছেন এখানে আসবেন না, বিপদ হবে, তারা নিজেরাই বলছেন তারা বাংলাদেশি নাগরিক, তারা নিজেরাই বলছেন তারা বাংলাদেশি। তাহলে এত সাহস তারা পাচ্ছে কোথা থেকে সঞ্চারী? একেবারেই সেই প্রশ্নই সামনে আসছে যে এত সাহস তারা পাচ্ছেন কোথা থেকে। কারণ যে ছবি আমরা দেখলাম, অত্যন্ত ভয়াবহ ছবি দেখলাম, সেখানে খবর করতে যাওয়ায় যেভাবে হুমকির মুখে পড়তে হলো। এসআইআর, এই এসআইআর কি মানে সেই কাটা ঘায়ে নুনের ছিটে হলো ইলমাস? একেবারেই মনে তো হচ্ছে তাই, যে এসআইআর এর পর থেকেই দেখো, যেটা বিএসএফ এর তরফ থেকেও বলা হচ্ছে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি, এসআইআর এর পর থেকেই কিন্তু এই এক্সুডস, এই এক্সফিল্ট্রেশন শুরু হয়েছে। এবং বিভিন্ন জায়গায় এর আগেও আমরা দেখেছি, এই নিউ টাউনের খবর আমরা এর আগে 7ই নভেম্বর দেখিয়েছি। 7ই নভেম্বর এই নিউ টাউনেরই ইকো পার্কের এক বস্তির বাসিন্দা নাদিয়া বিবি, তিনি একেবারে অন ক্যামেরা স্বীকার করেছিলেন তিনি সাতক্ষীরা জেলা থেকে বাংলায় অবৈধভাবে এসেছেন, অবৈধভাবে থাকছেন, তিনি রুটি রুজির জন্য এসছেন। এই খবর নতুন নয়, কিন্তু যেভাবে মারমুখী হয়ে যাচ্ছে, কারো বা কারো মদতেই এটা হচ্ছে, এটা বোঝা যাচ্ছে। মদতটা কাদের এখন, এটাই প্রশ্ন সঞ্চারী। একেবারে আমরা দেখতে পাচ্ছি যে সেই ছবি বারবার আপনাদের সামনে রাখছি, যে সেখানে গিয়ে
কিভাবে রেশমি অর্থাৎ আমাদের প্রতিনিধিকে কিভাবে এই ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। রেশমি আমাদের সঙ্গে আছেন, আরো একবার আমি রেশমির কাছে যাব। রেশমি, আমি দেখেছি সকাল থেকে তুমি এক নাগারে লাগাতার দেখিয়েছো এই ছবি, এবং তুমি প্রথমে দেখিয়েছো যে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে, সেখানে যে প্রচুর মানুষের বাস ছিল বাংলাদেশি, তারা রীতিমতো তাদের জিনিসপত্র ফেলে দিয়ে তাদের যেটুকু লোটা কম্বল নিয়ে তারা পগার পার, হিসেব মতো সেখানকার মানুষও বলছে তারা নেই, চলে গেছে। এরপর নিউ টাউনের যে ছবি তুমি সামনে আনলে তা রীতিমতো শিউরে ওঠার মতো ছবি, সেখানে রীতিমতো তোমাকে হুমকির মুখে পড়তে হলো। দেখো, আর নিউ টাউনে যে বস্তিতে অর্থাৎ ঘুনি বস্তিতে যারা রয়েছেন তাদের একাংশ বলছেন এসআইআর হচ্ছে কেন, এসআইআর আমরা মানবো না। তারা বলছেন এসআইআর আপনারা বন্ধ করুন। সেক্ষেত্রে আমরা বলি এসআইআর বন্ধ করা বা চালু করার আমরা কেউ নই, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব, নির্বাচন কমিশন বুঝবে। সেক্ষেত্রে তারা বারংবার বলতে থাকেন এসআইআর আপনারা বন্ধ করুন, অর্থাৎ এসআইআর নিয়ে তাদের যত মাথা ব্যথা, তারা এবং নিজেদেরকে বাংলাদেশি বলেও তাদের মধ্যে কয়েকজন দাবি করছেন। তো সেক্ষেত্রে ভারতীয় নাগরিক হলে তাদের এত মাথা ব্যথা কেন এসআইআর নিয়ে, তা নিয়ে প্রশ্ন একটা থাকছে, প্রশ্ন তুলছেন আমজনতা। পাশাপাশি সংবাদ মাধ্যমের ওপর আক্রমণ করছেন, সংবাদ মাধ্যমের ক্যামেরা বন্ধ করে দিচ্ছেন, সাংবাদিকদের হেনস্থা করছেন এবং সাংবাদিকদের হুমকি দেওয়া হচ্ছে তারা যদি দ্বিতীয়বার সেই এলাকায় যায় তাহলে তাদের কপালে দুঃখ আছে, তার বিপদ হতে পারে। অর্থাৎ আমাকে বলছে দ্বিতীয় দিন যদি আমাকে ওই এলাকায় দেখা যায় আমার বিপদ হতে পারে। তাহলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে কেন বিপদ হবে, তাদের এত কিসের ভয় যে জন্য তারা ক্যামেরা সেই অঞ্চলে নিয়ে গেলে তারা সংবাদ মাধ্যম একেবারেই রেশমি এই প্রশ্নই বারবার উঠছে যে সংবাদ মাধ্যম যখন খবর করতে যাচ্ছে, যখন তারা খবরের সামনে অর্থাৎ জনসমক্ষের সামনে যখন তাদের মানে ভোল খুলে যাচ্ছে, তখন তাদের এই চেহারা সামনে বেরিয়ে আসছে। রেশমি, ধন্যবাদ তোমাকে এই সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য, সেখানে গিয়ে সিএন এর বাংলাদেশিদের ডেরায় সিএন কে পৌঁছানোর জন্য। এবং আমরা শুনবো যে ঠিক কিরকম ভাবে হুমকি দেওয়া হয়েছিল, আরো একবার আপনাদের সামনে রাখবো, আপনারা শুনুন। তাদের কেন আপনি যাচ্ছেন না, না অমিত শাহের কাছে যাচ্ছেন না কেন, না ভোট কমিশনের কাছে যাচ্ছেন না কেন, কেন এসআরআই হবে, কেন যাবে? বাংলাদেশি তো সবাই দেশে, আমরা তো বাংলাদেশি। আপনারা কি বাংলাদেশি না? আপনারা এই দেশি? হ্যাঁ, নাম আমরা তো এখানকারই বাসিন্দা। আমি কি আপনার কাছে প্রুফ চাইনি? আপনি কেন সামনে বলে আপনি লাট হয়ে গেছেন নাকি? আপনি আপনার কাছে তো আমি প্রুফ চাইনি, আপনি আমার কাছে আইডেন্টি কার্ড কেন চাইছেন? আপনার কাছে তো আমি আইডেন্টি কার্ড চাইনি, আমার এখতিয়ার নয় আইডেন্টি কার্ড চাওয়ার, আমি চাবো না। কিন্তু আপনি কেন বলছেন? কোন ক্যামেরা ঘুরাতে বলছি আমি, ক্যামেরা ঘুরিয়ে দিন ক্যামেরা আপনি। শোনো না, একটা কথা বলবো, কেরালাতে যেরকম 60,000 পরিবারকে যেরকম যারা খেতে পায় না, তুমি সুন্দরবনের দিকে আমাদের এখানে মুখ দিয়ে অন্য ভাষা বেরিয়ে যাবে, আমার আবার কি ক্যামেরাটা ঢোকাও। আরে ক্যামেরা কি এদিকে রয়েছে, প্রবলেম কোথায় আছে? বন্ধ তো ক্যামেরা, ভিতরে ঢোকাও, ক্যামেরা ভিতরে ঢোকাও, ভিতরে ঢোকাও না, ক্যামেরাটা চালু ভাঙবে। হ্যাঁ ঢোকাও, ভিতরে রাখো ক্যামেরাটা, ভিতরে রাখো, কোথাও ক্যামেরা এইভাবে রাখো কাট করে, ঠিক আছে? গোটা পরিস্থিতি আপনাদের সামনে রাখলাম, সংবাদ মাধ্যমের যেটুকু দায়িত্ব, যেটুকু কর্তব্য যে রাজ্যের ঠিক কি পরিস্থিতি তা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা বিচার করুন যে ভারতে থাকার জন্য বা নিজের জায়গায় থাকার জন্য ভারতবাসী হিসেবে আর কতদিন এই লড়াই চালিয়ে যেতে হবে, এই জল কত দূর পর্যন্ত গড়াবে সেটা আমরাও দেখব।